সকাল 7:45। রাফি প্রত্যয় হৃদয়দের যাওয়ার সময় হয়ে গিয়েছে প্রায়। সাদাত আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে প্রস্থান করে। এই মুহূর্তে বন্ধুদের বিদায় জানানো তার কাছে গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিহিত রাফি, প্রত্যয় এবং হৃদয় সম্পূর্ণ তৈরি যাওয়ার জন্য। সাহেব, সাদাত, জুনায়েদ, ফারদিনে থেকে বিদায় নেয় তারা হাস্যোজ্জ্বল মুখে। অতঃপর মুখোমুখি হয় মেজর শাহরিয়ার দুর্জয়ের। তারা যখন মেজরকে স্যালুট করতে প্রস্তুত তখন তাদের অবাক করে দিয়ে দুর্জয় নিজের দুহাত মেলে দেয় আলিঙ্গনের জন্য। উপস্থিত সকলেই বেশ অবাক হয় তাতে। তবে প্রত্যয় দ্রুত বিস্ময় কাটিয়ে দুর্জয়ের আলিঙ্গন গ্রহণ করে। জুনিয়রকে বুকে জড়িয়ে ধরে দুর্জয় তার কানে ফিসফিসিয়ে বলে, ভুলে যেও না, যেই প্রমাণই পাও না কেন তা সবার আগে জুলফিকার স্যার অথবা আমাকে জানাবে। এক এক করে বাকি দুজনকে আলিঙ্গন করে দুর্জয় একই কথা বলে। প্রত্যয়, রাফি এবং হৃদয় ভালো করেই জানে মেজর এরকম একটা কথা কেন বলেছে। তাদের কাছে অর্ডার আছে যেন সকল আপডেট সবার আগে কর্নেল জুবায়ের শিকদারের কাছে পৌঁছানো হয়। কিন্তু এই লোকটা খুব একটা পছন্দের না তাদের। ঠিক পছন্দ না বললে ভুল হবে। তাদের কাছে লোকটার ব্যবহার অবিশ্বাসযোগ্য ঠেকে। একজন সৈন্যের কাছে তার ফার্স্ট প্রায়োরিটি নিজের দেশের সুরক্ষা। সেই সুরক্ষার খাতিরে এমন দু একটা অর্ডারের থোড়াই কেয়ার করলে কোনো ক্ষতি নেই তারা মনে করে। বিদায়ের পালা শেষ হতেই সৈন্যরা প্রাথমিকভাবে সামরিক হেলিকপ্টারে চড়ে বসে। তারা আগে এখান থেকে ঢাকায় যাবে, সেখান থেকে বাকিদের সঙ্গে একসাথে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করবে তারা। হেলিকপ্টার ধীরে ধীরে ভূমি ছেড়ে আকাশপথে ঊর্ধ্বগমন শুরু করতে তিনজন আরও একবার জানালা দিয়ে নিচের দিকে তাকায়। দেখে নেয় পরিচিত মুখগুলো। কে জানে এটাই যদি কারো শেষ যাত্রা হয়। বিকেলের এই সময়টা মূলত শিফট চেঞ্জিংয়ের সময়। সারাদিন অন্য দুজন দুর্জয়ের বাড়ির বাহিরে নিরাপত্তা দিলেও বিকেলের এই সময় শিফট চেঞ্জ করে ইলিয়াস কাঞ্চন এবং তার সঙ্গে ডিউটিতে আসে। ঠিক বিকেল থেকে সারা রাত পর্যন্ত তারা বাণীর নিরাপত্তার দায়িত্বে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। ইলিয়াস এবং তার সঙ্গে সবে ডিউটিতে এসেছে। তারা যখন উঠোন জুড়ে টহল দিতে ব্যস্ত তখন আচমকা ইলিয়াসের সঙ্গে আসান বলে ওঠে তার প্রকৃতির ডাক এসেছে। সে এখনই রাস্তার ওপাশের ঝোপ থেকে 1 নম্বর কাজ সেরে এসে পড়বে। ইলিয়াস বিরক্ত হলেও বলে দ্রুত আসতে। আসান প্রস্থান করতে ইলিয়াস একা একা চারিদিকে টহল দিতে থাকে। সময় পেরোয় 10 মিনিট, 20 মিনিট পেরিয়ে প্রায় 30 মিনিট হতে ইলিয়াস বিরক্ত হয়। আসানের একটা বদ অভ্যাস আছে, এটা সেটার উসিলায় দূরে গিয়ে সিগারেট 2-4টে টান মারার। তাই এই ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না ইলিয়াস। কিন্তু আচমকা উঠোন পেরিয়ে রাস্তার অপর পাশের ঝোপঝাড় হতে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসতে ইলিয়াস সতর্ক হয়ে যায়। দ্রুত নিজের সিভিল পোশাকের পেছন হতে একটা পিস্তল বের করে হাতে নেয়। বাড়ির দরজার কাছে গিয়ে কলিং বেল চাপে দ্রুত। মিনিট পেরোতেই ভেতর থেকে বাণী অভ্যাসগত স্বরে প্রশ্ন করে, কে? ম্যাডাম, আমি ইলিয়াস কাঞ্চন। আপনি দরজা ভালো করে লক করে বসুন। ভুলেও দরজা খুলবেন না। সম্ভব হলে দ্রুত দুর্জয় স্যারকে কল করুন। আই থিঙ্ক সামথিং ইজ ফিশিং হেয়ার। অনর্গল বলা কথাগুলো কানে পৌঁছাতেই বাণী ভীত হয়ে পড়ে। সামথিং ইজ ফিশি মানে কি হয়েছে বাহিরে? হিরণ ওর লোকেরা কি বাণীর সন্ধান পেয়ে গিয়েছে? ভাবনাটা বাণীর মাথায় উকি দিতে সে তীরে করে ঘামতে শুরু করে। সেকেন্ড লেফটেন্যান্ট ইলিয়াস কাঞ্চনের কথা মতন দরজার দুটো সিটকানি ভালো করে আটকে দেয়। ডাইনিং টেবিলের কাছ থেকে একটা চেয়ার টেনে এনে তা দিয়ে দরজায় ঠেক দেয়। অতঃপর দ্রুত গতকাল দুর্জয়ের দেওয়া ফোনটা থেকে দুর্জয়ের সেভ করা নাম্বারটাতে ডায়াল করে। 1 বার 2 বার 3 বার করে পরপর 6 বার কল দেয়, কিন্তু কলটা রিসিভ হয় না। বাণী ভীত হয়ে রয়। তার গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। আচমকা দরজায় জোরে করাঘাতের শব্দে তার সমস্ত শরীর কেঁপে ওঠে। এই করাঘাতের শব্দ বেশ হিংস্র ধরনের। বাণীর অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে এক একটা দানবীয় হাতের করাঘাতের শব্দে। সে দ্রুত রান্নাঘরের দিকে দৌড়ে যায়। কেবিনেট হাতড়ে একটা ধারালো ছুরি হাতে নিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। রুমের এক কোণে মেঝেতে বসে রয় সে শক্ত করে ছুরি হাতে। অসহায় লাগছে তার খুব। হিরণ তাকে পেলে আস্ত রাখবে না। মানি আকাটার মাথা বিগড়ে আছে নিশ্চয়ই। বাণীকে ছিঁড়ে খাবে। অশ্রুসিক্ত দৃষ্টি মেলে বাণী হাতের ফোনের পানে চায়। কিছু একটা ভেবে দ্রুত দুর্জয়ের নাম্বার একটা মেসেজ সেন্ড করে। অতঃপর ফোনটা দ্রুত সাইলেন্ট করে বিছানার নিচে লুকিয়ে ফেলে। সে খুব ভালো করে টের পায় বাড়ির মেইন দরজাটা ভেঙে কিছু মানুষ বাড়ির ভেতর প্রবেশ করেছে। কয়েক জোড়া পায়ের এগিয়ে আসার শব্দ বাণীর রক্তহীন করে তোলে। তবুও সে হাতে ছুরিটা শক্ত করে ধরে রয়। সে চেষ্টা করবে, যতদূর সম্ভব বাঁচার চেষ্টা করবে। হিরণের পক্ষে বন্নিকে সামলানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রথম এটা সেটা বলে মেয়েটাকে বুঝ দেওয়া যেত,
কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। এতদিন হয়ে গিয়েছে অথচ বাণী এখনও কেন ফিরছে না, সে প্রশ্ন করতে করতে বন্যি হাঁফিয়ে উঠেছে। মেয়ের প্রশ্নের তাড়ায় হিরণের অন্তর্নিহিত ক্ষোভ মাথাচাড়া দিয়ে ওঠে। সেই ক্ষোভ মেটাতে সে প্রায় প্রতিদিনই একটা না একটা খুন করে চলেছে। তবে এসব ব্যাপারে সে এখন খুব সতর্ক হয়েছে। ভুল করেও ঘরের ত্রিসীমানায় ভায়োলেন্স জাতীয় কিছু করে না, পাছে না আবার তার মেয়ে কিছু জেনে যায়। হিরণের মনে হয় সে একদল গরুকে ঘাস খেয়ে পালে, এরা জাবর কাটা ছাড়া আর কোনো কাজ পারে না। একটা মেয়ে মানুষ কি হাওয়ায় মিলিয়ে যাবে নাকি? তাকে খুঁজে পেতে এত দেরি কেন হবে? না হয় হিরণের সব রাগ জমা হয়ে আছে বাণীকে সাহায্য করা সেই সাহায্যকারীর প্রতি। এই মানব সেবাকারীকে খুঁজে পেলে হিরণ সোজা তার গলায় নিজের সংগ্রহের সব থেকে ধারালো চাপাতি চালাবে। অসভ্য কুকুরটার গলার সবগুলো রগ কেটে দিবে। গলা কাটা মুরগির মতো তরপাতে তরপাতে যখন তার আত্মা দেহ ত্যাগ করবে তখন হিরণ তৃপ্তির ঢেকুর তুলবে। সবেমাত্র বাসায় ফেরা হিরণ জানালার ধারে দাঁড়িয়ে এসব ভাবনায় মশগুল ছিল। সময়টা এখন 3-এর সন্ধ্যা। বাড়ির সীমানার বাহিরে পরিবেশটা দেখতে কেমন ভুতুড়ে লাগছে। বাইরে দুটো ল্যাম্পপোস্ট আজকে নষ্ট হয়ে গিয়েছে, ফলস্বরূপ আধারে ছেয়ে আছে বাড়ির সীমানা বাহিরটা। আচমকা ফোন শব্দ তুলে বেজে উঠতেই হিরণের ভাবনায় ভাটা পড়ে। সে ছাইরাঙা প্যান্টের পকেট হতে ফোন বের করে। অসময়ে শমশের মজুমদারের কল পেয়ে বেশ বিরক্ত অনুভব করে, তবুও কলটা রিসিভ করে সে। ফোনের অপর পাশ হতে শমশের হেসে বলে ওঠে, হিরণ, শুনলাম তোমার খাঁচা থেকে নাকি পাখি উড়ে গিয়েছে। হিরণ ভুরুকুসকে প্রশ্ন করে, তিনি সন্ধ্যাবেলা কি মদ্যপান করেছেন নাকি? কি সব আবল তাবল বকছেন? শমশের মজুমদার হিরণের কথায় খুব একটা গুরুত্ব দেয় না। তিনি নিজের মতো বলে ওঠে, প্রথমে আমি ভেবেছিলাম পাখিটা খুব কুৎসিত দেখতে, কিন্তু এখন এই বাঙালি রূপে দেখে তো আমার মাথায় অন্য চিন্তা আসছে। এত সুন্দর জিনিস তুমি আমার থেকে আড়াল করে রেখেছিলে। হিরণের আচমকা গলার স্বর পরিবর্তন হয়। সে সিরিয়াস গলায় প্রশ্ন করে, যা বলার সরাসরি বলেন। তুমি নিজেই শুনে নাও। মুহূর্তে ফোনের অপর পাশ থেকে ভেসে আসে এক নারী স্বরের চিৎকার। এই স্বর হিরণে খুব পরিচিত। সে সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলে, অদ্ভুত ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ে। শমশের মজুমদার নিজেই আবার বলে ওঠে, শুধুমাত্র জোর করে একটু কোলে বসিয়েছি, এতেই চিৎকার করে আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। তুমি তো ভালো করেই জানো আমার অযথা চিৎকার চেঁচামি করা পছন্দ না। এই পাখির সঙ্গে কি করা যায় বলো তো? হিরণ রাগ সংবরণ করতে পারে না, তেতে উঠে বলে, কুত্তার বাচ্চা, তোর হাত কেটে দিব। কই হাত দেশ তুই? আবারও ফোনের ওই পাশ থেকে চিৎকার ভেসে আসে। শমশের মজুমদার বেশ রসালো গলায় বলে ওঠে, এই নরম তুলতুলে শরীর এতদিন একা ভোগ করেছো তুমি, একবারও এই বাপটার কথা মনে পড়েনি? বাপকে অভুক্ত রেখে কিভাবে হজম করলে তুমি? হিরণ আবারও চিৎকার করে ওঠে, খাঙ্কির বাচ্চা, তুই মরবি, আমার হাতেই মরবি। হিরণের চিৎকার এত জোরে ছিল যে তার রুমের দরজার কাছে বন্যি এসে উপস্থিত হলো। কিন্তু পাপার এই ভয়ঙ্কর রূপ আর অজস্র গালিগালাজ শুনে সে ভীত হয়ে পড়ে। ছোট বাচ্চাটা ভয়ে গুটিসুটি মেরে দরজার সঙ্গে লেপ্টে রয়। নিচ থেকে ইবাত এবং একজন হেল্পিং হ্যান্ডও দৌড়ে উঠে আসে হিরণের দরজার কাছে। হিরণের এই রূপ দেখে এবং বন্নিকে দরজার কাছে দেখে ইবাত দ্রুত সেই হেল্পিং হ্যান্ডকে ইশারা করে বন্নিকে এখান থেকে নিয়ে যেতে। হেল্পিং হ্যান্ড মহিলাটা একটা ঢোক গিলে বন্নির হাত ধরে টেনে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। হিরণ তখনও গালিগালাজ করে শমশেরকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। ফোনের অপর পাশে থাকা শমশের তা শুনে হাসে। কুকুরের লেজে সে পা দিয়েছে, কুকুর তো ঘেউ ঘেউ করবেই। সে আর কোনো কথা না বলে ফট করে কলটা কেটে দেয়। হিরণের মাথা বিগড়ে যায় মুহূর্তেই। রাগে সে লাথি মেরে সিঙ্গেল সোফাটা উল্টে ফেলে। অতঃপর দ্রুত বেডসাইড ক্যাবিনেট থেকে একটা রিভলভার বের করে প্যান্টের পেছন দিকে ভরে নেয়। গায়ের কোটটা খুলে ছুঁড়ে ফেলে শার্টের হাতা গোটাতে গোটাতে সে ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। এবার চিন্তিত গলায় জানতে চায় কি হয়েছে। হিরণ কেবল যাওয়ার আগে এতটুকু বলে, শমশের খাঙ্কির বাচ্চা বাণীকে খুঁজে পেয়েছে। আমি অর্ধেক গার্ড সঙ্গে নিয়ে যাচ্ছি, তুমি বাসায় থাকো, বোনের দিকে খেয়াল রাখো। আমার মেয়েকে তোমার ভরসায় রেখে যাচ্ছি। দুহাত এবং পা বাঁধা অবস্থায় সোফার এক কোণে বসে আছে বাণী। তার ঠিক পাশে বসে আছে শমশের মজুমদার, যিনি এক হাতে বাণীর কোমর চেপে ধরে বসে আছেন।
অসভ্য বুড়ো লোকটার স্পর্শ ক্ষণে ক্ষণে বাণীকে আতঙ্কিত করে তুলছে, কিন্তু সে ছটফট করা এবং চিৎকার করা ছাড়া প্রতিহত করার আর কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। বাণীর আতঙ্ক মিশ্রিত চিৎকারে বেশ তৃপ্তি খুঁজে পাচ্ছে শমশের মজুমদার। তিনি সোফায় পায়ের উপর পা তুলে বসে খুব আয়েশ করে অপর হাতে চানাচুর মাখা খেতে ব্যস্ত। বাইরে আকাশ তখন গর্জন তুলে ডাকছে। এমন বাদলা দিনে চানাচুর মাখা খাওয়ার মজাই অন্যরকম। তিনি এক মুঠো চানাচুর বাণীকে দেখিয়ে সাথে, খাবে নাকি বৌমা? খাইয়ে দিব। ছেলে এসে তো পরে বলবে আমি তার বই ঠিকঠাক খাতির যত্ন করিনি। কথাটা বলেই শমশের অশ্লীল ভঙ্গিমা করে হাসিতে ফেটে ওঠে। বাণীর গা গুলিয়ে আসে সেই হাসি দেখে। আক্রোশে সে নিজের দড়ি দিয়ে বাঁধা পা জোড়া তুলেই সোফার সামনে রাখা টি টেবিল বরাবর একটা লাথি মারে। মুহূর্তে টি টেবিলের উপরে কাঁচ এবং চানাচুর মাখা কাচের বাটিটা টাইলস বসানো ফ্লোরে পড়ে ঝনঝন শব্দ তুলে ভেঙে গুড়িয়ে যায়। শমশের মজুমদার কিছু বুঝে ওঠার পূর্বেই তার মুখেও একদলা থুতু নিক্ষেপ করে বাণী। শমশের মজুমদারের হাসি মাখা মুখে মুহূর্তেই কালো আধার নামে। তিনি রাগে ফেটে পড়ে এক হাতে বাণীর চুলের মুঠি চেপে ধরে অন্য হাতে তার গালে একটা কষে চড় বসিয়ে বলে, মাগি, তোর এত তেজ? তোর তেজ আমি ছোটামু, দাঁড়া। তোর জামাইয়ের খুব পাংখা গজাইছে, আগের পাংখা কাইটা নেই, পরে তোর তেজ ছোটামু। চড় খেয়েও বাণী দমে না, ফের থুতু ছুঁড়ে মারে শমশেরের মুখে। রাগে এবং বেতৃষ্ণায় শমশের মজুমদারের গা ঘিন ঘিন করে ওঠে। তিনি কিছু করবে তার পূর্বে বাইরে থেকে গাড়ির হর্নের তীক্ষ্ণ শব্দ ভেসে আসে। শমশের একপাল বাণীকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সোজা হয়ে উঠে দাঁড়ায়। গায়ের পাঞ্জাবিটা সামান্য ঝাড়া দিয়ে সোজা হয়ে তাকাতেই দেখে মানিকসহ বেশ কিছু গার্ড দ্রুত লিভিং রুমে প্রবেশ করে সতর্ক অবস্থান জারি করে পিস্তল হাতে প্রস্তুত। তার ঠিক পরপরই গটগট গায়ে প্রবেশ করে হিরণ। তার পেছনে রয়েছে তার ব্যক্তিগত একদল গার্ড। হিরণ সর্বপ্রথম সোফায় বসে থাকা শাড়ি পরিহিতা বাণীর দিকে দৃষ্টিপাত করে, আর সঙ্গে সঙ্গে সে হাতের পিস্তলের স্লাইড পুল করে শমশের মজুমদারের দিকে তা তাক করে ধরে। শমশেরের লোকেরাও দেরি না করে চারদিক থেকে হিরণের দিকে পিস্তল তাক করে ধরে, বাজায় না হিরণের লোকেরাও।